হ্যালো হ্যালো সবাইকে সিনেমাস্কোপে আবার সবাইকে একটা বড় বড় ওয়েলকাম। এবং সবার প্রথমে ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কয়েকটা মাস চলে গেছে আমরা ভিডিও দিতে পারিনি সিনেমাস্কোপে। অনেক অনেক ভালো ছবি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আর কি ভালো ছবি বা ওয়েব সিরিজ রিলিজ করে গেছে, কিন্তু আপনাদের সাথে সেগুলো নিয়ে গল্প করা হয়নি। তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও দিতে পারিনি। কিন্তু আজ থেকে এখন থেকে সিনেমাস্কোপে আবার আবার সিনেমা নিয়ে, ওয়েব সিরিজ নিয়ে, বিভিন্ন দেশের সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আবার গল্প করব আপনাদের সকলের সাথে। তো আজকে যে বিষয়টা বা যে ছবিটা নিয়ে আমরা গল্প করব সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় অভিনেতা ভিকি কৌশলের রিসেন্টলি যে ছবিটা রিলিজ করলো ছাওয়া, তা নিয়ে। ছাওয়া রিলিজ করে গেছে প্রায় 2-2.5 সপ্তাহ হয়ে গেছে। ছাওয়া রিলিজ করে গেছে, হিট করে গেছে, লোকের ভালো লেগেছে, দর্শকরা প্রশংসা করেছে, বেশ বড় বাজেট বক্স অফিস থেকে সে ইনকাম করতে পেরেছে এবং স্টিল কাউন্টিং। তো ছাবা সিনেমার রিভিউ আজকে আমরা করব না, আজকে আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ছাবার সঙ্গে, ছাবা তো অ্যাকচুয়ালি একটা পিরিয়ডিক ড্রামা। ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে এই ছবিটি হয়েছে এবং ছাবা যে গল্পের বইটা আছে, গল্পের বইটা থেকে পুরো ছবিটার গল্প সেখান থেকেই নেওয়া। অ্যাপার্ট ফ্রম দিস থিংস, আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক পিরিয়ডিক ড্রামা আমরা দেখেছি, যেমন আশুতোষ গোয়ারিকরের যোধা আকবর, সঞ্জলীলা বনসালি স্যারের বাজিরাও মস্তানি কিংবা পদ্মাবত। এছাড়াও আরো অনেক, আমি এই দুটো ছবির কথা জাস্ট মাথায় এলো বলে বললাম। তো সেই ধরনের ছবিগুলোর সঙ্গে বা পাশে রেখে ছাবাকে একটা আলোচনায় আনা আর কি। তো সেইভাবেই আমরা আজকে আলোচনাটা করব। তো প্রথমত আমি ছাবার কিছু পজিটিভ পয়েন্টগুলো একটুখানি ডিসকাস করি আপনাদের সঙ্গে, যেটা আমার মনে হয়েছে অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করা দরকার। সেটা হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে ছাওয়া আউট অ্যান্ড আউট একটা ভিকি কৌশলের ছবি। মানে শুধুমাত্রই হয়তো ভিকি কৌশলের ছবি, আর কাউকে চারিপাশে দেখা যায়নি, এক্সক্লুডেড এক্সেপ্ট অক্ষয় খান্না। মানে এত সুন্দরভাবে একটি চরিত্রকে ফুটিয়ে তোলে এবং সেই চরিত্র হয়ে 2-2.5 ঘন্টার জন্য সেই চরিত্রটার মধ্যে বাঁচা, সেটা হয়তো মানে বিভিন্ন নামি দামি দুর্দান্ত অভিনেতারা এরকম পার্টিকুলারলি কোনো আকবর কিংবা অন্যান্য ক্যারেক্টার প্লে করেছে। বা আকবর যেমন ঋত্বিক রোশন, শরৎ কেলকার তানহাজিতে প্লে করেছিলেন ছত্রপতি শিবাজির ক্যারেক্টার। তো এই বিষয়গুলো মানে এইরকম ধরনের হয়তো ক্যারেক্টার তারা প্লে করেছেন, কিন্তু অদ্ভুতভাবে, বা আরো অনেকেই প্লে করেছেন অনেক কিছুই, কিন্তু অদ্ভুতভাবে ভিকি কৌশল যেভাবে স্ক্রিনে ছত্রপতি সম্ভাজিকে ফুটিয়ে তুলেছেন সেটা অনবদ্য। ওই যে হয় না, মানে একটা ক্যারেক্টারের মধ্যে বাঁচা, তার মতো কথা বলা, তার মতো চলন বলন, সবকিছু, নিঃশ্বাস নেওয়াটাও মনে হয় তার মতো করে মানে সে করেছে। এত সুন্দরভাবে সে ক্যারেক্টারটাকে প্লে করেছেন অদ্ভুতভাবে। মানে তাকে 5 নয় 5 থেকে হয়তো যদি মানে ফুল মার্কসের থেকেও বেশি কিছু দেওয়া যায়, অবশ্যই ভিকি কৌশলকে সেটা দেওয়া উচিত। দ্বিতীয়, এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে আছেন অক্ষয় খান্না, অরঙ্গজেবের ক্যারেক্টার প্লে করছেন। মানে ওনার সম্বন্ধে হয়তো কিছু বলার দৃষ্টান্ত আমার নেই, সেই দৃষ্টতা না বলাটাই ভালো। মানে এত ভালো একজন অভিনেতা, যাকে বলিউড বিভিন্ন ছবিতে কিছু কিছু সময়ের জন্য তাকে বলিউডের বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, কিন্তু বলিউড কি, আমার একটা বড় প্রশ্ন আজকে এই ভিডিও থেকে রাখি, যে তাকে কি সত্যি বলিউড ঠিকঠাক করে ব্যবহার করলো? বিভিন্ন ছবিতে দুর্দান্ত রোল করেছেন তিনি, তার হাতে কত ছবি। তো যাই হোক, আমি নেগেটিভটা বলছি না, অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়। আর একটা যেটা আমার নিজের প্রচন্ড পরিমাণে নজর এবং কানকে বেশ শান্তি দিয়েছে, সেটা হচ্ছে এআর রহমান স্যারের মতো একজন মানুষ এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে যুক্ত। তার স্কোর দুর্দান্ত। তো এই 3টে বিষয় অবশ্যই আমাকে ছাওয়া দেখতে গিয়ে, মানে ছাওয়া যখন দেখছি তখন অদ্ভুতভাবে নাড়া দিয়েছে। এবং শেষের পয়েন্ট যেটা বললাম, 3 নম্বর পয়েন্ট, এআর রহমান স্যারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত। মানে
দুর্দান্ত সেটা। আর আসি কিছু কিছু বিষয়, মানে একদম ভিডিও শেষে না দেখলে, শেষ অবধি না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কেন আমি পজিটিভ পয়েন্টগুলোকে আগে বললাম। এবার আসি কিছু আমার মনে হয়েছে যে সেটা আর একটু ভালো হতে পারত। 3-4 থেকে, মানে নিচ থেকে শুরু করি। 3 নম্বর পয়েন্ট যদি আমি ধরে নিই, মানে সবার নিচের পয়েন্ট আমি যদি ধরে নিই, সেটা হচ্ছে যে ছবিটি, আমি যে কটা ছবির নাম বললাম, বাজিরাও মাস্তানি বলুন, পদ্মাবত বলুন, যোধা আকবর বলুন, এই ছবির তো প্রচন্ডভাবে এর বাজেট প্রচুর ছিল। বা তানহাজি বলুন, কোনো না কোনোভাবে আমার কেন জানি না মনে হয়েছে এই ছবির ছাওয়ার মধ্যে রিফ্লেক্ট করছে যে হয়তো সেই পরিমাণ লক্ষ্মণ রুটিকার সেই পরিমাণ বাজেটে হয়তো বানাতে পারেননি ছবিটা, বা ম্যাডক তাকে হয়তো সেই ফ্রি স্পেসটা দেয়নি, বা জানি না, আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার মনে হয়েছে যে বিভিন্ন জায়গায়। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ধরনের কালার টেক্সচার বলুন না কেন, বা অর্নামেন্ট অ্যান্ড অল, এইসব বিষয়গুলো যেরকম ভাবে ব্যবহার হয়েছিল আর কি এই ধরনের ছবিগুলোতে বা পিরিয়ডিক ড্রামাতে, আমি কোনো না কোনো জায়গা দিয়ে হয়তো ছাওয়াতে সেইটার আমার মনে হয়েছে যে সেইটা ল্যাক করেছে কোনো না কোনো জায়গাতে। আচ্ছা, আরেকজনের নাম না বললেই নয়, আমি জাস্ট ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এটাও আরেকটা পজিটিভ পয়েন্টের জায়গা, সেটা হচ্ছে বিনীত কুমার সিং। দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত, মানে তার প্রচুর ইন্টারভিউ তারপরে বেরিয়েছে, সো আমি একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, দুর্দান্ত অভিনয় বিনীত কুমার সিং এর। যাই হোক, এবার আফটার দ্যাট ওই ধরনের কালার টেক্সচার যেরকম ব্যবহার হয়েছে, আমরা যেরকম ভিজুয়াল দেখেছি পদ্মাবত বা বাজিরাও মাস্তানি বা যোধা আকবরের ক্ষেত্রে, হয় না, মানে স্টানিং একটা ভিজুয়াল, বা তানহাজির ক্ষেত্রে এইখানে আমার খুব মনে হয়েছিল, খুব বলবো না, কেন জানি না ভিজুয়ালটা পেল আরো এনরিচ এবং এনহ্যান্স হতে পারত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা আমার লেগেছে, তার জন্যই বললাম শেষটা না দেখলে হয়তো বুঝতে পারবে না, সেটা হচ্ছে যে হয়তো এই ছবিতে আর্ট নিয়ে কাজ করার অনেক জায়গা ছিল যেটা হয়তো প্রপারলি হয়ে ওঠেনি। এটা হতে পারে ডিউ টু দ্য ল্যাক অফ বাজেট অর সামথিং এলস। মানে যে ধরনের আর্ট, যে ধরনের ভিজুয়ালের মধ্যে, আগে অবশ্যই আর্টটা তো ভিজুয়ালের মধ্যে রিফ্লেক্ট করে, যে ধরনের আর্ট সামনে আসা দরকার ছিল সেইটা কোনো না কোনো জায়গা দিয়ে আমার মনে হয়েছে যে আরো এনহ্যান্স করতে পারতো, আরো এনরিচ করলে বিষয়টা আর কিছুই না, যে পরপর পরপর সবকটাই না ইন্টারলিঙ্কড, মানে আর্ট যদি আর একটু এনহ্যান্স করতো, মানে ভিকি কৌশলের বসা, কথা বলা, চলন সবকিছু যেমন, তার পেছন দিকে যখনই আর্টটা দেখতে পাচ্ছি, আর্ট ডাইরেকশনের কাজকর্ম দেখতে পাচ্ছি, সেট দেখতে পাচ্ছি, সেটা হয়তো ওই যে যেটা বললাম, সেই বাজেট হয়তো তিনি লক্ষ্মণ উঠে পাননি হয়তো, তো ওইটাই আর কি, মানে ওইটা যদি আরো এনহ্যান্স করতো না, ভিজুয়ালটাও আরো স্টানিং হতো হয়তো, তখন কালারের উপরও তারা কাজ করতে পারতেন পোস্ট প্রোডাকশনে। তো আলটিমেটলি দিজ আর দ্য পয়েন্টস যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই আপনারাও বলুন, আপনাদের পয়েন্টও বলুন, আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো সময় মনে হয়, কখনো মনে হয় যে না এটা ঠিক না শঙ্খ, এটা এরম ভাবে হতে পারে বা ওরম ভাবে আমরা দেখছি বা এইভাবে, অবশ্যই কমেন্টে বলুন আপনারা। সবসময় সাধুবাদ কমেন্টে। আর আজকে ছাওয়া নিয়ে আলোচনাটা এতটাই থাকবে। খুব শিগগিরই আবার আরেকটা সিনেমাস্কোপে ভিডিও এবং নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব। ততক্ষণ অবশ্যই, অনেকটা গ্যাপ পড়ে গেল, তাও আবার বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করুন সিনেমাস্কোপ এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।